আমাদের এসিএস এর যে শুরুটা, এটা কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে কিন্তু একদম ভালো মিলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন এসিএস নামটা ছিল না, তখন কিন্তু আমরা আমাদের যে কাস্টমার ওয়ার্ডটা বললে আসলে খুব খারাপ শোনাবে স্টুডেন্ট তারা, আমাদের অডিয়েন্স মেন স্টুডেন্টের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করতাম। তখন কিন্তু আমাদের মেন কথার মোটিভ থাকতো ভাই, মানে অপার ভাই এমন একজন মানুষ যে হচ্ছে স্টুডেন্টের যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে কথা। আমাদের কিন্তু কমন একটা অবজেক্টিভ ছিল যে আসলে স্টুডেন্টসদের একটা বেটার ক্যারিয়ার দেওয়া। তাদের ক্যারিয়ারিস্টিক জীবনযাপনের কারণে অনেক ক্ষেত্রে বিয়ে করতে অনীহা এবং বাচ্চা নিতে অনীহা। এবং সত্যি কথা আমার নজরটা ওই দিকে যে ওই বিজনেসগুলোর তো একটা ফিউচার কিছু করতে হবে। সো হোয়াই নট আমাদের দেশের ক্যাপেবল ছেলেমেয়েরা ওই বিজনেসগুলো লিড দেখ, ওই বিজনেসগুলোর সামনে এগিয়ে নিয়ে যায়। আর তুমি অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অনেক গ্রাম, অনেক এলাকা, মানুষ বাড়িঘর আছে, মানুষ নেই, জাস্ট বিকজ অফ বার্থ রেট কম থাকার কারণে। কিন্তু আমাদের দেশে আমরা একটা ব্লেসিং বলতে পারি, যদিও আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কমপ্লেন করি, কিন্তু আমাদের দেশে এডুকেশন কিন্তু অনেক কম। বাইরের গুলোকে শুভ্র অ্যাডমিশনের জন্য গাইডলাইন দিই, বলি যে এই ইউনিভার্সিটি যাও, এটা কিন্তু বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে না এরকম ভাবে গাইডলাইন হয়তো দেওয়ার মানুষ খুব কম, বা স্টুডেন্টসরা ওই অ্যাক্সেসটা জানবে না। নিজের এমন একটা ছেলে বইটা পড়ালেখা করে সে যদি তার ফ্যামিলিতে যায় বলে হ্যাঁ সব ঠিক আছে, আমি বই থেকে অনেক কিছু শিখছি, বাট আমি এখন খামার করতে চাই, আমি একটা স্মার্ট খামার করতে চাই, বা এআই কি সামনে অনেকগুলো জব সেক্টরের জন্য হুমকি স্বরূপ হবে, থ্রেট হবে। এটা হলো হ্যাঁ, টিচারকে হয়তো রিপ্লেস করবে না, কিন্তু ভাবা এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি টিচার হিসেবে চিন্তা করি, আমার টিচার হিসেবে ইউটিলিটি হলো আমি বইয়ের পড়া সামারাইজ করে পড়াই দিতে পারি। ওটা তো চ্যাটজিপিটি আরো বেটার সামারাইজ করতে পারে। তুমি একটা কথা ভাইয়া, আপনার তো একটা সময় লম্বা টাইম আপনি ফিজিক্স পড়িয়েছেন, একসাথে আমরা ক্লাস নিয়েছি স্টুডেন্টদের জন্য। তারপর আপনি জাপান চলে গেলেন পড়াশোনা, পাশাপাশি জাপানেও আপনি নতুন অনেক কিছু করছেন। তো আমার একটা কোশ্চেন, এটা আসলে আমার কোশ্চেন, এটা আই থিঙ্ক অনেক মানুষের কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া জাপানে কেন? আচ্ছা, তো প্রথমত আমরা যখন একসাথে টেক শুরু করি শুভ্র, তুমি জানো যে সবাই আমরা টিচার ছিলাম এবং আস্তে আস্তে আগাচ্ছিলাম। আমাদের কিন্তু কমন একটা অবজেক্টিভ ছিল যে আসলে স্টুডেন্টসদের একটা বেটার ক্যারিয়ার দেওয়া, নট লাইক যে চান্স পাওয়ানো, বাট অলসো এর বিয়ন্ড। আমরা ডিফারেন্সিয়েট করতে চেয়েছিলাম আমাদেরকে, যে অন্য জায়গায় চান্স পাওয়ানো পর্যন্ত খবর নেওয়া হয়, আমরা চান্স পাওয়ানোর পরেও কিছু করতে চাই। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো আমরা ভালো প্রজেক্ট গেছে, অনেকগুলো নট সো ভালো প্রজেক্ট গেছে, বাট জাপানেরটা আসলে আমার টার্গেট হয়েছে ওয়ার্ল্ড ক্রাইসিসটা খেয়াল করে, এবং জাপান যে ওই ক্রাইসিসটা আগে ফেস করতেছে এটা খেয়াল করে। তো ওয়ার্ল্ড ক্রাইসিসটা কি, তুমি যদি দেখো বেশিরভাগ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই এজিং পপুলেশন অনেক ট্রেন্ডিং, মানে বয়স বেড়ে যাচ্ছে এবং পপুলেশন ডিক্লাইনও হচ্ছে, মানে বার্থ রেট অনেক লো। তো যে কারণে যেটা হয় যে নতুন, মানে ওদের যদি গ্রাফটা দেখো, সেটা হলো উপরের দিকের মানুষ অনেক বেশি, নিচের দিকের মানুষ কিন্তু কম, যেটা আমাদের দেশের সাপেক্ষে উল্টা। তো এইটা যখন আমি দেখলাম, স্পেশালি যখন জাপানে যাওয়া হয়, জাপানে দেখলাম যে এটা নিয়ে ওরা অনেক কনসার্ন, তখন আমার কাছে মনে হয় এটা তো আমাদের জন্য একটা অপরচুনিটি। স্পেশালি আমাদের দেশের অ্যাভারেজ এজ যেখানে 26, ওদের দেশের অ্যাভারেজ এজ 50-র মতন, 49 প্রায়। তো সেই জায়গায় আমার মনে হলো যে আচ্ছা, তাহলে এক কাজ করা যায় কি, যে ওই দেশে তার মানে রাজত্ব আছে, রাজা কয়েকদিন পরে থাকবে না, মানে এটা আমি ভিজুয়ালাইজ করছি এরকমভাবে। তো তার মানে কি, এখানে অনেকেই আসলে আরও ইমপ্রুভ করতে পারে ওদের রিসোর্স, ওদের টেকনিক্স বা ওদের কালচার, এই জিনিসগুলোকে কাজে লাগায়। সো আমার টার্গেট ছিল যে ওদের এই এজিং পপুলেশনটাকে সলভ করা, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ এবং জাপানের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করা, যেহেতু আমাদের একটা কানেকশন তৈরি হয়ে আছে অলরেডি আমাদের ইয়াং পপুলেশনের সাথে। এইটাকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়, এটার জন্য আসলে জাপান চয়েস করা মূলত। ওকে ভাই, আপনি ওই যে ওয়ার্ল্ড ক্রাইসিস এজিং পপুলেশন নিয়ে বলছেন, এটা যদি একটু ইলাবোরেট করে একটু বলতেন। যে না, এটা আসলেই ভাবার বিষয় শুভ্র, মানে আমাদের যারা শুনতেছে তাদের ক্ষেত্রেও আসলে, কারণ এটা শুধু জাপানের ক্ষেত্রেই হচ্ছে যে তা না, জাপান, চায়না, অন্য সকল কান্ট্রি দেখো হয় আজকে বা কালকে এজিং পপুলেশনের সম্মুখীন হবে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গাটা থেকে অনেকটা দূরে আসি, বাট এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মাত্রই একটা কমন প্রবলেম। মেইনলি এটাতে আসলে কয়েকটা জিনিস আমি তোমাকে বলতেছিলাম অলরেডি, যে তাদের ক্যারিয়ারিস্টিক জীবনযাপনের কারণে অনেক ক্ষেত্রে বিয়ে করতে অনীহা, এবং বাচ্চা নিতে অনীহা, এবং দ্বিতীয়ত হচ্ছে LGBTQ বা এরকম কিছু ইস্যুজ আছে যেগুলা আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কম বা নাই। তো এই জায়গাতে আমার মনে হয়েছে যে ওই জায়গায় মানে নতুন পপুলেশন বা মানে বার্থ রেটটা অনেক কমে গেছে। তো বার্থ রেট কমে গেছে, আগের পপুলেশন আছে, সো স্বাভাবিক এজিং পপুলেশন তো হবেই। তো এটার ফলে না অনেকগুলো অপরচুনিটিও তৈরি হয়, অনেকগুলো তাদের ক্ষেত্রে ক্রাইসিসও তৈরি হয়। ক্রাইসিসগুলোর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং, আমি জাপানের যদি ডেটা দিয়ে বলি, সেটা হলো জাপানের টোটাল বিজনেসের প্রায় 99.7% হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ক্ষুদ্র এবং মাঝারো টাইপের যে বিজনেসগুলো, ওই বিজনেসগুলোর বেশিরভাগ ওনারই এখন মানে শেষ বয়সের দিকে, 50+ এরকম জায়গায়, 50 তো কমই বলা, 70+ এরকম আর কি। তো একটা সার্ভে আমি এআই থেকেই রিসার্চটা দেখলাম, সেটা হলো প্রায় 62% বিজনেসের কোনো উত্তরাধিকার নেই, মানে তাদের পরে কে হাল ধরবে উত্তরাধিকার নেই। তারা টাকা দিয়ে কনসাল্টিং ফার্মকে উত্তরাধিকার খুঁজতেছে।
মানে তুমি বুঝতে পারছো সমস্যাটা কতটা ইউনিক, মানে যেটাকে বাংলাদেশে আসলে কারাকারি হয় বাবার সম্পত্তি আমি বা ইয়ার করবো, আমি সম্পত্তি করবো। নিয়ে, রাইট? তো ওখানে হচ্ছে মানুষ নাই, কেউ করবে বিধায়। তো ওরা অনেক ক্ষেত্রে কালচারালি এরকম যে টাকা আছে, টাকার কাছে বিক্রি করে দিবে এরকমও না, ওরা চায় যে ওদের বিজনেসটা সার্ভাইভ করুক, ভালো sustain একজন করুক, মানুষ সেটা ভালো একজন মানুষকে নিয়ে সেটা করা। তো এটা আমার কাছে একটা বিরাট স্কোপ মনে হয়েছে। বিরাট স্কোপ এই কারণে যে আচ্ছা ওদের একটা প্রফিটেবল বিজনেস, রানিং বিজনেস, জাস্ট কেউ এসে চালানোর মতন নাই, যে কারণে বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা মানে আমাদের দেশের ছেলেমেয়েরা তো ইজিলি ক্যাপিটালাইজ করতে পারে। তো সত্যি কথা আমার নজরটা ওই দিকে, যে ওই বিজনেসগুলোর তো একটা ফিউচার কিছু করতে হবে। সো হোয়াই নট আমাদের দেশের ক্যাপেবল ছেলেমেয়েরা ওই বিজনেসগুলো লিড দেখ, ওই বিজনেসগুলো সামনে এগিয়ে নিয়ে যাক। আর তুমি জানো অলওয়েজ আমি এসিএসএ বা সব জায়গায় আমার পার্সোনাল মিশনই হলো কোনো একটা মানুষকে এন্টারপ্রেনার বানানো। এটা আমি চেষ্টা করে গেছি মানুষের যে যে গুণগুলো আছে সেটাকে দিয়ে তাকে এম্পাওয়ার করা। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে ফিউচারে আসলে এন্টারপ্রেনারশিপ এখন কারেন্টলি অ্যাটলিস্ট বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ খুবই আন্ডার ভ্যালুড, বাট এটা ফিউচার এআই বা সব কিছু মিলায় যেভাবে আগাচ্ছে এন্টারপ্রেনারশিপের ডিমান্ড বা ক্যাপাসিটি আরও অনেক বাড়তেছে। Yes. এবং এই এন্ডে আমাদের দেশের যারা ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে তাদের মাস্ট আসা উচিত। তো এইটা হলো মানে একটা ইম্প্যাক্টও বললাম, অপরচুনিটি বললাম। আরও একটা ইম্প্যাক্ট তোমাকে বলতেছিলাম, সেটা হলো ওদের জাপানে ভালো ভালো ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এটা জাপান না, ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অনেকগুলো জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, কারণ স্টুডেন্ট পাচ্ছে না। অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অনেক গ্রাম, অনেক এলাকা মানুষ বাড়িঘর আছে, মানুষ নাই, জাস্ট বিকজ অফ বার্থ রেট কম থাকার বার্থ রেট কম থাকার মানে কারণে। আমরা যেটাকে একটা সময় প্রবলেম ভাবতাম যে জনসংখ্যা বিস্ফোরণ, হ্যাঁ, ঠিক আছে, বাট আসলে এই জনসংখ্যা বেশি থাকাটাই মানে কাম্য, এবং ওদের না থাকার কারণে ওরা প্রবলেম। এক্স্যাক্টলি। মানে আমি জাস্ট মুদ্রার এপিট ও এপিট দুইটাই দেখলাম, যে উন্নত জীবনযাপন এবং এটার যে কিছু ড্রব্যাক, মানে ক্যারিয়ারিস্টিক জীবনযাপনের যে ড্রব্যাক, এই ড্রব্যাকটা আমি পুরা মানে হাতে কলমে দেখে আসছি। এবং আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আমাদের দেশের ছেলেমেয়েরা যদি চোখ কান খোলা রাখে, অনেকগুলা কান্ট্রির সামনে অনেক স্কোপ আনলক হচ্ছে। জাস্ট মানে ওই টুয়ার্ডস মাইন্ডসেট থাকতে হবে, ওকে ফাইন, আমি মেবি এরকম একটা বিজনেস লিড করবো বা রান করবো। ওই অভিজ্ঞতাগুলো যেন দেশ থেকেই তারা অর্জন করতে পারে। তো ইউনিভার্সিটির একটা ভীষণ ক্রাইসিস সামনে হতে যাচ্ছে, অলরেডি হচ্ছে অনেকগুলো জায়গায়। ওদের ব্যাডলি স্টুডেন্ট দরকার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলো চালাই নিয়ে যাওয়ার জন্য। সো ওরা ইভলভও করার চেষ্টা করতেছে। একটা কনসেপ্ট, এটা হচ্ছে আমার সাথে জাপানের একটা ইউনিভার্সিটি, আমি নাম বলতেছি না আপাতত, বসছে, নাম বলতেছি না কনফিডেন্সিয়াল কারণে। তো তারা তাদের অপারেশন অনলাইনে মাইগ্রেট করতেছে, মানে যেন তারা তাদের বাইরের নিতে পারে, দেশের বাইরের মানে আরো অ্যাক্সেসেবল, আরো অ্যাফোর্ডেবল দুইটাই যেন করতে পারে। হোম স্কুলিং তো এটা দেশের বাইরে অনেক আগে থেকে এই হ্যাঁ, কনসেপ্ট। এবং তারা মানে কাইন্ড অফ হাইব্রিড, যে প্রথম 4 মাস 5 মাস প্রথম 2 বছর 2.5 বছর হচ্ছে অনলাইনে পড়বে অ্যাফোর্ডেবল ভাবে, এরপরের 1-2 বছর অন ক্যাম্পাসে পড়বে, পড়ার পরে সে ফুললি যেটা অ্যাক্রিডেটেড অলরেডি ওই সার্টিফিকেটটাই সে পাবে, যেটা জাপান গভর্নমেন্ট বা বিএসসি সার্টিফিকেট হিসেবেই গণ্য করা হবে। তাহলে বাংলাদেশ থেকে ফরেন স্টাডি এখনো পর্যন্ত কঠিন কেন? যে সবাই অ্যাক্সেস পাচ্ছে না, সবাই যেতে পারছে না, এখনো পর্যন্ত অনেক কঠিন, অনেক টাকা লাগে, এই একটা ব্যাপার এখনো কেন মানুষের মুখে শোনা যায়? সত্যি কথা, টাকার বিষয়ে যদি আমি বলি, একটা জিনিস কিন্তু আমাদের দেশে আমরা একটা ব্লেসিং বলতে পারি, যদিও আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কমপ্লেন করি, কিন্তু আমাদের দেশের শিক্ষার এডুকেশন খরচ কিন্তু কম। অনেক কম। অনেক খরচ কম। বাইরের দেশে যেটা শিক্ষার খরচ কিন্তু অনেক বেশি, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমি যতগুলো দেখছি, যে হ্যাঁ স্কলারশিপ পেলে সেটা ভিন্ন কথা, স্কলারশিপটা কিন্তু একটা রিওয়ার্ড, একটা গিফট, বাট যদি ওই কোর্সের অ্যাকচুয়াল প্রাইস দেখা যায়, ওই ডিগ্রির অ্যাকচুয়াল প্রাইস দেখা যায়, এটা কিন্তু অনেক হাই। অনেক হাই। সো এই জায়গাটা থেকে আসলে আমাদের মাইন্ডসেটটাকে ভাবতে হবে, না খরচটা আসলে আমরা যেটা বাংলাদেশে পে করছি এটা আসলে খরচের স্ট্যান্ডার্ড না, খরচের স্ট্যান্ডার্ড আসলে এইটা, আমরা বাংলাদেশে একটা সুবিধা অনেক কম পাচ্ছি। দিচ্ছি। সো হ্যাঁ ওরা নামবে, বাট ওরা নামার পরেও দেখা যাবে কি গ্যাপ, বাংলাদেশেরটা কমই থাকবে। বাংলাদেশেরটা কমই থাকবে। বাট তারপরও আমার মনে হয় যে যেহেতু ওদেরও স্টুডেন্ট দরকার, এরকম একটা পজিশনে ওরা আছে, সো আমাদের তো ডেফিনেটলি আমরা বার্গেনিং পাওয়ারগুলো ইউজ করবোই, যে এটা আরও কীভাবে অ্যাফোর্ডেবল বানানো যায় আমাদের স্টুডেন্টসদের জন্য। কিন্তু এই স্টুডেন্টসদের এই সুযোগগুলো লুফে নিতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে আমরা আমাদের স্টুডেন্টসগুলোকে শুভ্র অ্যাডমিশনের জন্য গাইডলাইন দিই, বলি যে এই ইউনিভার্সিটি যাও, এটার কিন্তু বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে না এরকমভাবে গাইডলাইন হয়তো দেওয়ার মানুষ খুব কম, বা স্টুডেন্টসরাও ওই অ্যাক্সেসটা জানবে না। নিজের একটু রিসার্চ বা খাটানোটা অনেক ইম্পর্টেন্ট। ভাই আপনি কয়েকবার বললেন চোখ কান খোলা রাখা, হ্যাঁ, কি কি বিষয় একটু মানে খেয়াল রাখা দরকার? প্রথমত আমি বলবো সামনে কি আসতে পারতেছে সেটাকে জানতে হবে। মানে আমাদের যে টিচার, আমি MBA করতেছি যেখানে, একজন প্রফেসর আছেন, উনি বেশ রিনাউন্ড ওইখানে, এবং ওনার কথা হচ্ছে যে তুমি যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে চাও কোনো একটা জিনিসে, আজকে যে জিনিসটা চলতেছে ওইটা বানানোটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না, মানে ওইটা বানায় তুমি নিজেকে পার্থক্য তৈরি করতে হবে। রেডি জিনিস, ইয়াস, তোমার ভবিষ্যতে কি আসতেছে ওইটার উপরে তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বিল্ড করতে হবে। সো অনেক ক্ষেত্রেই আমাদের দেশের ছেলেমেয়েরা আজকে কোনটা কিভাবে চলতেছে ওইটার ভিত্তিতে আমরা ডিসিশন নেই, কিন্তু এটা টাফ একটু, তারপরও ভবিষ্যতে কি আসতে পারে ওইটাকে মাথায় রেখে যদি আমাদের দেশের ছেলেমেয়েরা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এটা আসলে একটা বিরাট স্কোপ।
সো এইটাই আমি বোঝাচ্ছি যে ভবিষ্যতে কি আসতে পারে এটাকে প্রেডিক্ট করতে পারা। হ্যাঁ, মাঝে মাঝে ভুল হইতে পারে, বাট স্টিল এই প্রেডিকশনটা করে ওই টুয়ার্ডস কিছু কাজ করা। ট্রায়াল এন্ড এরর মাঝখান দিয়ে Yes. যাওয়া, কারণ লাইফ তো আসলে এরকমই যে সবকিছু যে একদম কারেক্টলি ওয়ার্কআউট করতে হবে এমন তো না। বাট যদি আমি এটা চিন্তা করতে পারি যে আসলে ফিউচারে এখন আমি যেভাবে আছি, মানুষের এখন যে নিডগুলো আছে সবসময় তো সেই নিড সেম থাকবে না। না, আমি আগে যে কাজগুলো করতাম এখন তো আসলে কাজগুলো একটু ডিফারেন্টলি করি, তো ওই কাজটাকে যদি আমি সার্ভ করতে পারি এমন কিছু একটা যদি করতে পারি, মানে ঘুরে ফিরে জিনিসটা এন্টারপ্রেনারশিপেই চলে আসতেছে। হ্যাঁ। এবং আমি জানি, আমি যেহেতু অপর ভাইয়ের সামনে বসে আছি, অপর ভাই এন্টারপ্রেনারশিপটাকেই বেশি প্রায়োরিটি দিবে। তো এই এন্টারপ্রেনারশিপ জিনিসটা শুনতে খুব ভালো লাগে, ওয়াও এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, বাট এইটার পিছনে কিন্তু অনেক কান্না থাকে, অনেক না পাওয়ার গল্প থাকে। এখন একটা ছেলে বইটা পড়ালেখা করছে, বইটা পড়ালেখা করে সে যদি তার ফ্যামিলিতে যায় বলে যে হ্যাঁ সব ঠিক আছে, আমি বই থেকে অনেক কিছু শিখছি, বাট আমি এখন খামার করতে চাই, আমি একটা স্মার্ট খামার করতে চাই, বা আমি এখন একটা অ্যাগ্রো বিজনেস করতে চাই যেটা হচ্ছে একদম পুরো অর্গানিক ভাবে হবে, এখন তার ফ্যামিলি থেকে তাকে কি বলবে, তোমাকে কি পড়াশোনা করাইছি আমি, মানে বুয়েট পড়াইছি এগুলো করার জন্য? এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত শোনা যায়। তো আপনার কাছে এই কোশ্চেনটা করবো হ্যাঁ, যে এই এন্টারপ্রেনারশিপে যেই ডিফিকাল্টিসগুলো ফেস করে, এটা একদম সোশ্যাল ডিফিকাল্টিস থেকে শুরু করে ফিনান্সিয়াল পর্যন্ত, এই টাইমে একজন এন্টারপ্রেনার কিভাবে তার ধৈর্যটাকে ধরে রাখবে এবং তার আসলে ফার্স্ট স্টেপে করাটা কি, মানে একদম থ্রেশল পয়েন্ট যেটাকে বলবো, যে ওই পয়েন্ট পর্যন্ত তাকে দাঁত কামড়ায় কাজ করতে হবে, কি গুণগুলো থাকা দরকার একজন নতুন এন্টারপ্রেনার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে, এটা নিয়ে আমিও ভাবি এবং আমিও চিন্তা করি আসলে আরও কি কি ইভলভ হওয়া যায় বা এটা স্পেশালি একদম শুরুতে যদি আমি বলি শুভ্র, ফার্স্ট জিনিসটা অনেক স্টুডেন্ট অনেক এন্টারপ্রেনারই শুরুতে ভুল করে সেটা হলো সে যেটা বানাইতে পারে সেটাই ভাবে এন্টারপ্রেনারশিপ। আমি মনে করি এন্টারপ্রেনারশিপ ভিন্ন। এন্টারপ্রেনারশিপ মানে বানাইতে পারার চেয়েও বিক্রি করতে পারা। আগে তোমার জানতে হবে আমি একটা কাজ করব কিনা, একটা উদ্যোগ নিব কিনা, আমি ওই উদ্যোগটা বিক্রি করতে পারবো তো, এই প্রশ্নটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন হিসেবে করা উচিত। যদি আমি একটা জিনিস বিক্রি করতে পারি, ওইটা আমি বানাই বা আমি আরেকজনকে দিয়ে বানাইতে অর্ডার দিই, ম্যাটার করে না। তাহলে তো ওটাও যে ডিমান্ডটার দিকেই আবার Yes, মানে ডিমান্ড আছে কিনা, যে কোনো বিজনেসে আসলে কয়েকটা জিনিস মাথায় রেখে শুরু করা উচিত। ফার্স্ট অফ অল কাস্টমার, ওদের পারসেপশন কি, দেন সেকেন্ড হচ্ছে কম্পিটিশন, ওরা কি অবস্থায় আছে, দেন হচ্ছে আমার কোম্পানিটা সাজানো। এটা আমাদেরকে বলে 3C ফ্রেমওয়ার্ক। 3C ফ্রেমওয়ার্ক হচ্ছে কাস্টমার, কম্পিটিটর অ্যান্ড দেন কোম্পানি। এটা কিন্তু এই সিরিয়ালেই করতে হবে, এমন না আগে কোম্পানি করলাম, পরে কাস্টমার দেখলাম, পরে কোম্পানি, পরে কম্পিটিটর দেখলাম। সো ধাপটা হলো কাস্টমারকে আমি দেখবো, অ্যানালাইসিস করব, ওখান থেকে আমি নিব যে কী কী দরকার। সেকেন্ডলি কম্পিটিটর দেখবো ওরা কী কী দিতে পারতেছে কাস্টমারের, ওরা কোন কোন জায়গায় গ্যাপ রাখতেছে কাস্টমারের। দেন আমি থার্ড, মানে আমার কোম্পানিটা কেমন হবে যেটা ওদের কম্পিটিটর থেকে আমাকে আলাদা করবে। আমি যদি ব্যাকে চলে যাই, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের এসিএস এর যে শুরুটা, এটা কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে কিন্তু একদম ভালো মিলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন এসিএস নামটা ছিল না, তখন কিন্তু আমরা আমাদের যে কাস্টমার ওয়ার্ডটা বললে আসলে খুব খারাপ শোনাবে স্টুডেন্ট, তারা আমাদের অডিয়েন্স মেন স্টুডেন্টের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করতাম। তখন কিন্তু আমাদের মেন কথার মোটিভ থাকতো ভাই, মানে অপার ভাই এমন একজন মানুষ যে হচ্ছে স্টুডেন্টের যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে কথা বলে। আমরা প্রত্যেকে কিন্তু ওই কাজটাই করতাম, যার কারণে আমাদের ওই স্টুডেন্টের যে একটা অডিয়েন্সের একটা চাহিদা তৈরি হলো। অ্যান্ড দেন আমাদের মাঝখানে একটা প্রতিষ্ঠান ছাড়া হয়েছে। এর পিছনে কারণ কি ছিল? কারণ হচ্ছে যে আমরা আরো ভালো কিছু করতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে আরো ভালো কিছু দিতে, কম্পিটিটর যারা আছে তাদের থেকে ভালো কিছু দিতে। অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা আমাদের এই সিএস কে ফর্ম করি। তো আমি মাঝখানে এই কথা বললাম যে আপনি যে 3CF যে কথাটা বললেন, যে এই তিনটা পার্ট পার করে এসে আসলে একটা কোম্পানি ফর্ম করা উচিত। অ্যান্ড এসিএসটা আসলে ওইভাবেই কিন্তু তৈরি হয়েছে, যদি আমি পিছনে যেয়ে তাকাই। ভাই আপনি যেটা বলছিলেন এক্স্যাক্টলি। সো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট যে আমি বিক্রি করতে পারবো কিনা, এটা ফার্স্ট মেথড। দেন সেকেন্ডলি হচ্ছে কমিউনিকেশন পার্টটা তো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তুমি যেটা বললা যে সোসাইটি অনেক ক্ষেত্রে বাধা বা অ্যাপ্রিসিয়েশন দেয় না, এটা খুবই স্বাভাবিক। আমরাও যখন যে কোনো কিছু শুরু করছি, আমি আগে যেই বিজনেসগুলো করছি সেগুলোতে সবগুলো জায়গায় আমি সোসাইটি থেকে কখনো পজিটিভ পাইনি। এবং এইটা হচ্ছে একটা ভালো বিজনেস হবার সিমটম আমি মনে করি। আমি এটাকে সিমটম হিসেবে দেখি। কেন? যদি সোসাইটি বলে অলরেডি তোমার ব্যবসা শুরু করার আগে যে এই ব্যবসাটা ভালো করো, তার মানে এই ব্যবসাটা অনেকেই করছে, এই ব্যবসাটা সহজ, এই ব্যবসাটা মানুষ চিন্তা করতে পারতেছে, তার মানে এই ব্যবসাটা করা উচিত না। আসলে যে এই ব্যবসাটা মানুষ বিলিভ করে না, তুমি বিলিভ করো, মোস্ট লাইকলি ওই ব্যবসাটাই সাকসেসফুল হয়। তাহলে ভাই আপনি এই ডিমটা তখন কিভাবে দেখবেন যে আপনি বিক্রি করতে পারবেন? এটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ। সহজ কথা, এটাই এন্টারপ্রেনারশিপ। এই কারণে যে তুমি যেই জিনিসটা মানুষ ভিজুয়ালাইজ করতে পারে না, সেই জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করে বিক্রি করে ফেলতেছো। তো মানে মেইন টাফ কাজটা হচ্ছে বিক্রি করা। ইয়েস। আর সেখানে তো ভাই মার্কেটিং লাগবে। মার্কেটিং আরেকটা জিনিস। মার্কেটিং হচ্ছে তুমি বেসিক্যালি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছো, তোমার প্রোডাক্ট বিক্রি নিজের করা লাগে না, অটোমেটিক বিক্রি হয়। দ্যাটস মার্কেটিং অ্যাকচুয়ালি। সো কিন্তু এখন তো মার্কেটিং বলতে যেটা মানে আমি বিক্রি করা বলতে বোঝাচ্ছি যে অ্যাটলিস্ট তোমার যে কনসেপ্টটা বা তুমি যে ভিজুয়ালাইজ করছো, তুমি একটা ফিউচার ভিজুয়ালাইজ করতে পারো। এন্টারপ্রেনারশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে তুমি
একটা উদ্যোগ নিলা, ডেফিনেটলি তুমি একটা ফিউচারকে ইমাজিন করে উদ্যোগটা নিছো। এই ফিউচারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, আজকে বিক্রি হচ্ছে না, বাট ওই ফিউচারটা ভিজুয়ালাইজ করতে পারো। আমি বিক্রি করতে বলতে বোঝাচ্ছি না যে অলরেডি তুমি বিক্রি করে টাকা পেয়ে গেছো। বিক্রি করা মানে ইউ হ্যাভ দ্য কনফিডেন্স টু যে আমি এটা পারবো করতে। যে তোমার ওই কনফিডেন্সটা আছে, তুমি বিক্রি করতে পারবা তোমার ডাউন দ্য লাইনে। সো এই জিনিসটা আগে ফিক্স করে তারপরে প্রোডাক্ট বানানো উচিত, তারপরে প্রোডাক্ট বানায় রিস্কটা নেওয়া উচিত, এই জিনিসগুলো করা উচিত। তাহলে সে হচ্ছে কি একটা সময় পরে সাকসেসফুল হওয়ার সুযোগ বেশি। তারপরেও আমি একটা জিনিস বলবো, এন্টারপ্রেনারশিপে এমন না যে প্রথম আইডিয়াই সবসময় সাকসেসফুল হয়, এটা ধরেই নিতে হবে প্রথম 3-4টা আইডিয়া ফ্লপ হবে, বাট তারপরেও লেগে থাকতে হবে। আমি যদি বলি যে এন্টারপ্রেনারশিপে প্রথম 3-4টা আইডিয়া ফ্লপ হওয়ার পরেও 5th আইডিয়া বা 7th আইডিয়া যদি সাকসেসফুল হয়, ওইটা পোষায় দিবে, আগের যত লস সব পোষায় দিবে। মানে ফিনান্সিয়ালি বলি, ইম্প্যাক্ট ওয়াইজ বলি, লার্নিং ওয়াইজ বলি। বরং ওই ফেসগুলো না থাকলে তুমি এন্টারপ্রেনার হবার পরে এমন অনেক সিচুয়েশনে পড়বা, মেবি লাক বাই চান্স তোমার ওই উদ্যোগটা সাকসেসফুল হয়ে গেল, বাট এমন অনেক সিচুয়েশন ফেস করবে আবার তুমি লসে পড়ে যাবে। বাট ওই প্রথম লসটা ম্যান্ডেটরি, কেউ উঠে আসার জন্য হলো ওইটা এক্স্যাক্টলি উঠে আসার জন্য ম্যান্ডেটরি। ওইটা না থাকলে দ্যাট মিনস তোমার লার্নিং গ্যাপ আছে, তোমার লার্নিংটা সামনে যেয়ে কোনো একটা পর্যায়ে তোমার করতেই হবে এটা। ইয়েস, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি এখন বর্তমানে কোন কোন এআই টুল ইউজ করতেছেন? অনেকগুলা, তবে এখন আমি সবচেয়ে বেশি ফোকাস যে জায়গায়, এআই নিয়ে যেহেতু কথা বলতেছো, এআই এর আসলে ব্যাকগ্রাউন্ড একটু বলি। আমাদের যেহেতু অনেক স্টুডেন্টসরাই আমাদের কাছে শুনবে বা এরকম, অনেকে ভাবে কি এআই আসলে একটা জিনিস জেনারেট করার, মানে জেনারেটিভ এআই যেটা জেনারেট করার টুল, বাট এআই কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গায় নেই, আরও অনেক দূর আগায় গেছে। স্পেশালি আমি জাপানেও যে প্র্যাকটিসগুলো দেখছি, জাপান অনেক লেট অ্যাডাপ্টার সবগুলো টেকনোলজির ক্ষেত্রে, বাট স্টিল আমি যেই জিনিসগুলো দেখছি যে লেট অ্যাডপ্ট করার পরেও ওরা এখন যেই জিনিসগুলো অ্যাডপ্ট করছে ওগুলো বাংলাদেশে নাই টোটালি। ওকে, তো আমি ধাপে ধাপে আসি। প্রথমত আগে বুঝতে হবে এআই জিনিসটা কোন জায়গায় কি। অনেকে যে ভুলটা করে সেটা হলো অনেকে নতুন করে এআই বানাইতে হবে। ভাই এলএলএম বানানো এইটা সার্থকতা না। অলরেডি মানে যারা এলএলএম বানাচ্ছে তারা ক্যাশ বার্ন করে বানাচ্ছে। এলএলএম বানাইতে পারার ক্যাপাবিলিটি, ওইটার কারণে কেউ তোমাকে টাকা দিবে না। যারা এলএলএম বানাইতে পারে তারাও টাকা পোড়াচ্ছে। তুমি যদি এক জায়গায় $20 দিয়ে একটা এআই সাবস্ক্রিপশন, দ্যাট মিনস তুমি যদি প্রপারলি ইউজ করো তুমি অ্যাকচুয়ালি ওর $100 খরচ করাচ্ছ, মানে তুমি বেসিক্যালি ওকে লস করাচ্ছ, বাট স্টিল তোমার কাছে সে বিক্রি করছে, তোমাকে ইউজ টু করতেছে সে। সো এআই বানানো, এলএলএম বানানো, এই ধারণা যারা রাখে, হ্যাঁ যদি খুব ট্যালেন্টেড হয়, সে যদি একটা ইউনিক ধারা নিয়ে আসতে পারে যেখানে এআই এর যে কনজামশনটা হচ্ছে, মানে যে পাওয়ার কনজামশনটা হচ্ছে, এআই কিন্তু অনেক এনার্জি কনজিউম করে বাই দ্য ওয়ে। সো ওই এনার্জি কনজামশনটা তুমি রেভলিউশনারিভাবে কমাই নিয়েছো, দেন আমি বলবো গো ফর ইট। তুমি যদি রিসার্চার লেভেলে যাও, বাট তুমি যদি এন্টারপ্রেনার লেভেলে চিন্তা করো, এন্টারপ্রেনার লেভেলে না বানায় বরং এআইটাকে একটা গিভেন থিং ধরে নিয়ে ওইটার অন টপ অফ ইট জিনিসটা বানানো হচ্ছে এখন আমার মনে হয় সময়টা। তো তুমি বললা যে কী কী জিনিস ইউজ করি। তো ফার্স্ট অফ অল এআই কী করতে পারে, তুমি একটা কমান্ড দিলে একটা জিনিস তোমাকে করে দিতে পারে। আগে যেটা হইতো, আগে তুমি কম্পিউটার বা এগুলোকে কিন্তু লজিকও দিয়ে দিতে হইতো, কোন লজিকে তুমি করবে। এখন এআই আমাদেরকে যেটা করতে পারতেছে সেটা হলো লজিকটা ও ভাইবে নিচ্ছে, তুমি লজিকটাও ওর উপরে ছেড়ে দিতে পারতেছো। আমি এর পরের ধাপটা কি হতে পারে সেটা চিন্তা করি। সেটা হলো তার মানে কি আমি ওকে লজিক দিচ্ছি না, বাট আমি তো ওকে প্রম্পট দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি। বাট আমি ফিল করি যে এমন যদি এআই হয় তাকে ইনস্ট্রাকশনও দেওয়া লাগবে, মানে সে ট্রিগার্ড হবে অটোমেটিক্যালি। এই টুলগুলো কী আমি এগুলো খাটাই দেখলাম N8N, এরকম আরও অনেক টুল আছে। সো এই টুলগুলো কি তুমি লাইক টাইমের সাথে ট্রিগার দিয়ে দিতে পারো যে এই টাইমে এই ঘটনাটা ঘটলে তুমি এইভাবে, এই ঘটনাটা ঘটলে তুমি এই অপারেশন, এই লুপটা রাখো, মানে অটোমেশন প্লাস এআই জিনিসটা এরকম। সো এইটা আমার অনেক ফ্যাসিনেটেড করে। ওকে ফাইন, আমি হয়তো এই সময় এই কমান্ডটা দিলে ও এই কাজটা করবে। হোয়াট ইফ আমিই না থাকি জায়গাটার মধ্যে, ও নিজে এই কাজটা করবে, এনভায়রনমেন্ট হলো অটোমেটিক এই কমান্ডটা জেনারেট হবে। ইয়েস, মেবি আমার কাছে একটা এসএমএস আসলে ও এই ট্রিগারটা করবে, বা মেবি আমার কাছে এই জিনিসটা আসলে ওই ট্রিগারটা করবে। সো এরকম অনেক টুল বানানো যায়, মানে এআই এজেন্ট বানানো যায়। সো আমি মনে করি আমাদের যারা স্টুডেন্টসরা আছে যারা এআই নিয়ে আসলে কাজ করতে চায়, আমি হাইলি রিকমেন্ড করবো এই টাইপের জিনিসগুলো শেখা। এআই এর ওয়ার্কফ্লো ডিজাইন করতে পারা, এআই এজেন্ট বানাইতে পারা, এই জিনিসগুলো শেখা। দো আমি MBA পড়তেছি, আমার সাথে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো কানেকশনই নাই, বাট স্টিল আমাদের লাস্ট যে কোর্সটা গেছে ওই কোর্সে আমাদের টার্গেট ছিল তুমি ভাইভ কোডিং করো এবং তুমি এআই দিয়ে তোমার পার্সোনাল লাইফের ইউজ কেসের একটা জিনিস বানাও। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে বলি, সেটা হলো আগে অ্যাপের ধারণা কি ছিল, একটা অ্যাপ বানাইতো মানুষ, ওই অ্যাপটা সবাই ফিট করতো, রাইট? কারণ আগে কিন্তু হ্যাঁ আমার হয়তো এই অ্যাপে একটা জায়গায় কমপ্লেন, লেটস সে আমার গুগল ক্যালেন্ডারের এটা এমন না হয় এমন হইলে ভালো হইতো, এরকম মনে হয় না মাঝে মাঝে? মনে হয়, কিন্তু সবাই ইউজ করতেছে, আচ্ছা আমিও ইউজ করতেছি। তো এরকম টুল টাইপের যে অ্যাপগুলা আমি যেটা দেখছি আমার ফ্রেন্ডরা জাপানে, ওরা অনেকেই নিজের টুল নিজে বানায়। ওর একটা ক্যালেন্ডার এরকম হওয়া উচিত, ওইটা ভাইভ কোডিংয়ে লিখে ওই টুলটা বানায়, ওইটা ওর কাস্টমাইজ। কারণ কি আগে অ্যাপ বানানো এক্সপেন্সিভ ছিল, এখনও কমান্ড দিয়ে অ্যাপ বানায়, মানে আমার পার্সোনাল একটা অ্যাপ আমি বানাচ্ছি। এখন কিন্তু পার্সোনাল অ্যাপ বানানো, একটা সময় ছিল আমাদের পার্সোনাল পিসি, আগে কমার্শিয়াল ছিল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, এরপর পার্সোনাল পিসির যুগ, এখন কিন্তু পার্সোনাল অ্যাপের যুগ। আর তুমি তোমার জন্য পার্সোনাল অ্যাপ
অলরেডি কমান্ড দিয়ে বানাইতে পারো, যেখানে তোমার ইচ্ছা মতো এইসব কিছু হবে। হ্যাঁ, যেইগুলো কমিউনিটি ড্রিভেন সেইগুলো অ্যাপ হয়তো থাকবে। তো এর জন্য আমি বলবো যারা এন্টারপ্রেনার হইতে চাই তারা টুল বিল্ড করার চেয়ে তারা টুল বিল্ড করবে ফার্স্ট অফ অল, বাট শুধু টুল বিল্ড করার চেয়ে সে ওই টুলটাতে একটা কমিউনিটি সার্ভ করবে, এটা ইম্পর্টেন্ট। কারণ কমিউনিটি তুমি একটা হোল্ড করো, এআই হয়তো তোমার কমিউনিটিটা আইনে তোমাকে থেকে নিতে পারবে না, ওই কমিউনিটিটার একটা মূল্য আছে ইটসেলফ, Yes. একটা নেটওয়ার্ক ইফেক্ট আছে। বাট তুমি যদি একটা টুল বিল্ড করো, এটা তোমার এই কাজটা করে দেয় দৈনিক, এটার সাথে অন্য কোনো মানুষের সম্পর্ক নাই, ওই প্রোগ্রাম বা ওই অ্যাপগুলা আসলে এখন কমান্ড দিয়ে বানানো যায়। ইয়েস হ্যাঁ, আপনি যেটা বলেন এটা হচ্ছে কেউ যদি এআই এ ক্যারিয়ার করতে চায়, এআই নিয়ে ক্যারিয়ার করতে চায়, বাট লাইক আমাদের অডিয়েন্স এমন থাকতে পারে, মোস্ট অফ দ্য অডিয়েন্স তো স্টুডেন্ট, যে তাদের এখন এআই বানানোর সময় নাই, বাট তারা এআইটাকে স্মার্টলি ইউজ করতে চায়। তারা এআই বানাবে, তারা হচ্ছে একটা জিনিস বানানো আছে সেটাকে ইউজ করবে, তারা বানাবে না, ইউজ করবে। যেহেতু অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে বললাম, স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে, তাহলে স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে আসলে এআই এর সাথে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করা উচিত, এআইটাকে কিভাবে ইউজ করা উচিত? তো একটা কথা তো বলেই ফেললাম অলরেডি, যে ফার্স্ট অফ অল ওর টুল বানানো উচিত ওর জন্য। যদি ও পার্সোনাল কিছু বানায়, যে N8N একটা টুল আছে, সেখান থেকে সে এআই দিয়ে ওইটা করতে হবে, এটা যেটা একটু অ্যাডভান্সড আমি বলবো, অত অ্যাডভান্স না, এটা যে কেউ আমার মতো নন কোডারও করতে পারে, যেহেতু তার মানে যে কোনো স্টুডেন্টই আসলে করতে পারবে। আর এছাড়াও ধরো নর্মাল যে এআইগুলা একটা সময় ছিল যে হ্যাঁ প্রম্পট শেখো, প্রম্পট দেওয়া শেখো। হ্যাঁ, তুমি অনেস্ট আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এআই রেস্ট্রিক্টেড না, আমাদের ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে এটা করে যে কত ভালো প্রম্পট দিয়ে তুমি জিনিসটা করতেছো ওইটার উপরে মার্কিং হয়। মানে নট লাইক যে তুমি ওই জিনিসটা থিঙ্ক করো, বাট তুমি ওই জিনিসটা থিঙ্ক করাইতে পারো এআইকে, দ্যাটস ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে স্টুডেন্টসদের যদি পার্সোনাল কাজের জন্য কিছু হয় তাহলে তো ভাইব কোডিং বা N8N এগুলো দিয়ে বানাইতেই পারবে। আর এছাড়া যে টুলগুলো অলরেডি এক্সিস্টিং অ্যাভেলেবেল আছে সেগুলোর সাথেও পরিচিত হয়, এবং আমি মনে করি যে যেই এআইটাই ইউজ করতেছে ওইটার লিমিটেশন খুঁজতে থাকা, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা ব্যক্তি পর্যায়েও, এটা এমন না যে জাস্ট আমি বলতেছি শুধু ব্যবহার করা, বাট তুমি আজকে যেটা ব্যবহার করতেছো এটাই কিন্তু কালকে ইরিলিভেন্ট হয়ে যেতে পারে। এটা হয়তো একটা সলিউশন আসছেও, বাট তুমি জানো না যে এটা আমি সলিউশন আপার লিমিটটা বের করতে পারলে দেন ওটা সলিউশন বের করতে পারবো, বা ওর থেকে বা বড় ওইটা scale এ। সলিউশন তুমি সার্চ যদি দাও গুগলে, মানে সবচেয়ে যেটা বা এআইতেই সার্চ দাও, তুমি দেখবা অলরেডি একটা টুল বানানো আছে, কেউ না কেউ বানাইছে। কেউ না কেউ বানায় রাখছে, মানে ওই প্রবলেম অলরেডি জাস্ট ওইটা ডাউনলোড, মানে ওইটা যে এক্সিস্ট করে ওইটা জানতে পারা ইম্পর্টেন্ট। তো অনেক ক্ষেত্রে আমি মনে করি যে এখন আমরা ট্রানজিশন ফেজে আছি, এখন আমরা লক হয়ে যাইনি যে এইআইটা বেস্ট ফর অল, বেস্ট ফিট ফর এভরিথিং, রাইট? এক একটা এআই এর এক একটা অ্যাডভান্টেজ আছে, একটা এলএলএম এর এক একটা অ্যাডভান্টেজ আছে। সো আমার কাছে মানে আমাদের স্টুডেন্টসদের হয়তো এই 2 মাসে এই ইউজ করতেছি, কিন্তু চিন্তা করতে হবে এই আমার কি কি মিসিং, কিছু না কিছু মিসিং থাকবেই। ওই মিসিংটা সে অন্যান্য জায়গায় সার্চ দিয়ে খোঁজা যে আচ্ছা ওইটার সলিউশন প্রোভাইড করে এরকম কিছু আছে কিনা, অ্যান্ড ওইগুলোকেও সে ব্যবহার করা। আমার কাছে মানে এই আপডেটেড থাকাটা ইম্পর্টেন্ট। কারণ আমি জানি যে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইডই, যে কোনো একটা প্রযুক্তি আসলে ওইটা মাস পর্যায়ে অ্যাডপ্ট হইতে অনেক সময় লাগে। ওই সময়ে এন্টারপ্রেনার তৈরি হয়। কারণ কি ওই সময় এন্টারপ্রেনার তৈরি হয় কেন? অলরেডি একটা টুল আছে, বাট ও জানে না এরকম একটা টুল আছে, ও এই টুলটা ইউজ করে মাঝখানে মিডিয়াম হয়ে একটা ইনকাম করতে পারে। বাট ও ওই টাইমে যদি কমিউনিটি বানায় ফেলতে পারে একটা, হ্যাঁ হয়তো কয়েকদিন পরে ও জানে যাবে এরকম একটা টুল ছিল অলরেডি, বাট ওই জানতে জানতে সে যদি একটা কমিউনিটি বানায় ফেলতে পারে, এটাই তার পরের যে কোনো বিজনেস রান করতে তাকে হেল্প করবে।